আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদার মৃত্যুর জন্য হাসিনা দায়ী, জানাজাপূর্ণ বক্তৃতায় অভিযোগ। মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান, কাঁধে তুলে নিলেন যে 3 আলেম। খালেদার মৃত্যু এক করে দিল ভারত পাকিস্তানকে, ঢাকায় এসে যা করলেন নেতারা। হাদির খুনি ফয়সালের ভিডিও বার্তা নিয়ে ধোঁয়াশা। জাপানকে টপকে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি ভারত। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনোই মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও কর্ম তুলে ধরে দেওয়া লিখিত বক্তব্যে মন্তব্য করেন তিনি। নজরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় কারাগারে অবরুদ্ধ ছিলেন খালেদা জিয়া। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দেশনেত্রী। তিনি বলেন, তার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবেন না। যারা তাকে জেলে পাঠিয়েছেন, যারা তাকে গৃহহীন করেছেন, তার রান্না করা খাবার খেয়ে যেতে পারেননি, পালিয়ে যেতে হয়েছে। তাদের ঘাড়ে এখন মৃত্যুর পরোয়ানা। বিএনপির এই নেতা বলেন, দেশবাসী সাক্ষী, পায়ে হেঁটে বেগম খালেদা জিয়া কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু বের হন চরম অসুস্থতা নিয়ে। গৃহবন্দী থাকাকালেও তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পায়। নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতিতে আসা ছিল আকস্মিক, কিন্তু দেশের প্রয়োজনে বিএনপি চেয়ারপারসন ছিলেন অপরিহার্য। খালেদা জিয়া বলতেন, বিদেশে আমার বন্ধু আছে, কোনো প্রভু নেই। খালেদা জিয়া জনগণের কল্যাণে একের পর এক গ্রহণ করেছেন যুগান্তকারী সব কর্মসূচি। তার পরিকল্পনায় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের পর বাংলাদেশ বিশ্বে পরিচিত পেয়েছিল ইমার্জিং টাইগার হিসেবে। নজরুল ইসলাম খান জানাজার আগে খালেদা জিয়ার জীবন ও কর্ম সবার উদ্দেশ্যে তুলে ধরেন। বক্তব্যে খালেদা জিয়ার জন্ম, পারিবারিক পরিস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, রাজনীতিতে উঠে আসা সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এদিন বিকেল 3টা 4 মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজায় লাখো মানুষের ঢল নামে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান। জানাজায় উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা, বিএনপির শীর্ষ নেতারা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি অতিথিরা। পুরো আয়োজন পরিচালনা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরাও নামাজে অংশ নেন। এছাড়া জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহের পাশে বসে কোরআন তেলাওয়াত করেছেন ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান অ্যাভিনিউয়ে 196 নম্বর বাসায় দলের নেতাকর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার 31 ডিসেম্বর সকাল 9টার আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে বের করা হয় তার মরদেহ। পরে নেওয়া হয় গুলশানের তারেক রহমানের বাসায়। সেখানে তারেক রহমানের সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমান সহ পরিবারের অন্য সদস্যরা। উল্লেখ্য, দুপুর 3টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার জানাজা। নামাজে জানাজা পড়ান জাতীয় মসজিদের খতিব। প্রায় 4টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কফিন বহন করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে বেগম জিয়ার স্বজনদের সঙ্গে এই 3 আলেম তার কফিন বহন করেন। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী অন্য সদস্যরা হলেন দলটির নায়েবে আমির মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা আব্দুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডক্টর ফখরুদ্দিন মানিক, দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন প্রমুখ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আজাদ সাদিকের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী
এস জয়শঙ্করের সাক্ষাৎ হয়েছে। এ সময় তারা একে অপরের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন। খবর পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার 31 ডিসেম্বর গণমাধ্যমটি জানিয়েছে, সাক্ষাতের শুরুতে উভয় নেতা করমর্দন করেন এবং কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। তবে তাদের সাক্ষাতে দুই দেশের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি। পাকিস্তানের সংবাদ মাধ্যমটি এই সাক্ষাৎকে বড় ব্রেক থ্রু হিসেবে অভিহিত করেছেন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এটি মে 2025 পর প্রথম উচ্চ পর্যায়ের সাক্ষাৎ। বিশ্লেষকদের মতে ঢাকায় এই সাক্ষাৎ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। শোকানুষ্ঠানের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই সাক্ষাৎ ভবিষ্যতে পাকিস্তান ভারত সম্পর্কের বরফ গলতে পারে এমনও ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেছেন কূটনীতিক মহল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াদ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভি তাদের এই সাক্ষাৎকারকে বড় ব্রেক থ্রু হিসেবে অভিহিত করেছেন। খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছেন। এর মধ্যে আছেন পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তারা দুজন খালেদা জিয়ার বাসভবনে শোক প্রকাশ করতে যান। সেখানেই দেখা হয় তাদের। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ নিয়ে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। ওই সংঘর্ষের পর দুদেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এ প্রথমবার সরাসরি বৈঠক হলো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করেছেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি, তবে যাচাই করে দেখা গেছে এটি এআই দিয়ে তৈরি নয়। ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ। ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট বুধবার তাদের ফেসবুক পেজে তথ্য জানিয়েছে। ডিসেন্ট জানিয়েছে, ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বক্তব্য হিসেবে প্রচারিত একটি ভিডিওর বিষয়ে আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন। ভিডিওটি সম্পর্কে দ্য ডিসেন্ট এর পর্যবেক্ষণ নিচে তুলে ধরা হলো। প্রথমত, ভিডিওটি এআই জেনারেটেড নয়, কারণ ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ যাচাই করে নিশ্চিত হওয়া গেছে তা এআই জেনারেটেড নয়। অন্তত 4টি নির্ভরযোগ্য এআই যাচাই টুলে পরীক্ষা করার পর প্রতিটি টুলই ভিডিওটি এআই জেনারেটেড না বলে সিদ্ধান্ত দিয়েছে। ভিডিওর একাধিক ফ্রেমে দেখা যায় ফয়সাল নির্দিষ্ট একটি মুখভঙ্গি করার সময় তার থুতনিতে থাকা দাড়ি অদৃশ্য হয়ে যাচ্ছে। দ্য ডিসেন্টের বিশ্লেষণ বলছে, এটি মূলত ভিডিও রেকর্ড করার সময় ফিল্টার, এসব ফিল্টারও এআই প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে অন থাকার প্রভাব হয়েছে। এই দাড়ি অদৃশ্য হয়ে যাওয়ার দৃশ্য এটা প্রমাণ করে না যে পুরো ভিডিওটি একটি এআই সৃষ্ট কন্টেন্ট। দ্বিতীয়ত, ভিডিওতে ফয়সাল দাবি করেছেন তিনি বর্তমানে দুবাইয়ে আছেন। আসলে তিনি দুবাইয়ে আছেন কিনা তা শুধু একটি ভিডিওর মাধ্যমে যাচাই করা সম্ভব নয়, এবং ফয়সাল নিজেও তার মুখের বক্তব্য ছাড়া দুবাইয়ে অবস্থানের কোনো প্রমাণ হাজির করেননি। তৃতীয়ত, ফয়সাল ভিডিওতে অন্তত একটি মিথ্যা তথ্য দিয়েছেন। তা হলো তিনি বলেছেন হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে তিনি ছিলেন না। তবে দ্য ডিসেন্ট আগেই বিশ্লেষণ করে প্রমাণ করেছে যে হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর শেখ ছিলেন। বাইকের পেছনে বসে গুলিবর্ষণকারী ব্যক্তি ফয়সাল করিম এবং বাইক চালক আলমগীর শেখ। এসব তথ্য পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে এবং তা দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। চতুর্থ, ফয়সাল একটি অভিযোগ করেছেন ওসমান হাদি তাকে অর্থ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের দুটি কাজ তদবিরের মাধ্যমে পাইয়ে দেওয়ার বিনিময়ে অগ্রিম 5 লাখ টাকা নিয়েছিলেন। হাদির মৃত্যুর পর এ ধরনের দাবি প্রমাণ করা অসম্ভব। তবে হাদির ব্যাপারে তদবির বাণিজ্যের এমন অভিযোগ এর আগে শোনা যায়নি, বরং অন্তর্বর্তী সরকারে থাকা ক্ষমতাধর বিভিন্ন ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার ছিলেন। নিজে এবং এই ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তার জীবদ্দশায় অভিযোগ ওঠা স্বাভাবিক ছিল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানকে ছাড়িয়ে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। দেশটির বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনার হিসেবে এই তথ্য উঠে এসেছে। পর্যালোচনায় বলা হয়েছে, বর্তমান প্রবণতা বিবেচনায় আগামী 3 বছরের মধ্যে ভারত জার্মানিকে ছাড়িয়ে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে। তুলা আমদানিতে ভারত নির্ভরতা কমাচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক আকারের দিক থেকে ভারত শুধু যুক্তরাষ্ট্র ও চীনের পেছনে থাকবে। 2025-26 অর্থ বছরে দ্বিতীয় প্রান্তিকে ভারতের প্রকৃত জিডিপি 8.2% বেড়েছে, যা আগের প্রান্তিকে 7.8% ছিল। পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে, নভেম্বর মাসে পণ্য রপ্তানি বেড়ে $38.13 বিলিয়ন পৌঁছেছে, যা জানুয়ারিতে $36.43 বিলিয়ন ছিল। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলেছে ভারত আগামী বছর জাপানকে ছাড়িয়ে যাবে। সূত্র ডয়েচে ভেলে। ফিনল্যান্ডের পুলিশ বুধবার রাশিয়া থেকে যাত্রা করে একটি জাহাজ আটক করেছে। হেলসিঙ্কি থেকে
এস্তোনিয়া পর্যন্ত ফিনল্যান্ড উপসাগর দিয়ে যাওয়া একটি পানির নিচের টেলিকম কেবল নষ্ট করার সন্দেহে তারা এটিকে আটক করে। সাম্প্রতিক বছরগুলোতে এই এলাকায় এমন একাধিক ঘটনা ঘটেছে। সীমান্ত রক্ষা কর্তৃপক্ষের বরাতে হেলসিঙ্কিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ফিটবুর্গ নামের মালবাহী জাহাজটি ঘটনাটির সময় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। হেলসিঙ্কির পুলিশ প্রধান ইয়ারি লিউকুক সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে আমরা গুরুতর টেলিযোগাযোগ ব্যাহত করা এবং গুরুতর নাশকতা ও নাশকতার চেষ্টা সন্দেহ করছি। ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার পক্ষ থেকে হাইব্রিড হুমকি বেড়েছে বলে ইউরোপীয় কর্মকর্তাদের ধারণা। এ নিয়ে উদ্বেগও বাড়ছে, যদিও মস্কো তা অস্বীকার করে। চলতি মাসের শুরুর দিকে ন্যাটোর শীর্ষ সামরিক কমান্ডার বলেন, জোটকে নিজেদের ভূখণ্ড রক্ষার জন্য এ ধরনের হুমকির জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। হাইব্রিড হুমকি বলতে সামরিক ও অসামরিক কৌশল সমন্বয় বোঝায়, যা শত্রুপক্ষের নিরাপত্তা দুর্বল করতে ব্যবহৃত করা হয়। এর মধ্যে থাকতে পারে সাইবার হামলা, ভ্রান্ত তথ্য প্রচার, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নাশকতা, পাশাপাশি ড্রোন বা অনিয়মিত সশস্ত্র গোষ্ঠীর ব্যবহার। প্রিয় দর্শক, শেষ করছি আইজে ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।